আজ রাতে হঠাৎ জামাতের আমির গুলিবিদ্ধ হই, এই নিয়ে তারেক রহমান ফেঁসে যায়। দর্শক দেখতে পাচ্ছেন রাতে রাজপথে লক্ষ লক্ষ জনতা নামে এই জামাতের আমির বিপদে পড়ায় সবাই আন্দোলন করে। এদিকে আজ রাতে জামাতের আমিরের খারাপ অবস্থা করায় তারেক রহমান পরিকল্পনা করে। দেশে এই মুহূর্তে নতুন পরিস্থিতি হয়, তারেক রহমানও আজকে রাতে বিপদে পড়ে। বাংলাদেশে জামায়াত ইসলামীকে ক্ষমতায় বসানো হবে এবং বাংলাদেশে মাত্র দুটো রাজনৈতিক দল থাকবে, একটি উদারপন্থী আওয়ামী লীগ, আরেকটি কট্টরপন্থী জামায়াত। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে এনসিবির ঐতিহাসিক স্বীকৃতি নিয়ে তোলপাড়। ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পুরো বাংলাদেশ প্রস্তুত। তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না। দে ডু নট মডারেট দ্য স্টেট। একটা কথা একটু বিস্তারিতভাবে বলা দরকার। জামাতের আমির বলছেন নেতা কর্মীরা দুঃসময়েও পালায়নি, সামনেও পালাবে না। তারেক রহমানের আসন থেকে সরে যেতে জামাতের প্রার্থী খালেদুজ্জামানকে ফোন করে হুমকি দিলেন জাইমা রহমান। বিএনপি ও তারেক জিয়াকে জামাত এনসিপির কঠিন জবাব, নজিরবিহীন জবাব দিচ্ছে। তারেককে আর ছাড় দিচ্ছে না জামাত। তারেক নিজেই ভুল করে, হ্যাঁ, তারেক রহমান বিশাল একটি ভুল করায় জামাত তারেক রহমানের উপর সরাসরি অ্যাকশন নিচ্ছে। জামাতের আমির বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা করতেছেন এবং বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে তারেক রহমানও বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তারেক রহমান জামাতের বিরুদ্ধে সরাসরি কথা বলে। আজকে দুইটি দলই বিপদে পড়ে এবং দেশের নতুন একটি পরিস্থিতি তৈরি হয়। আপনারা দেখতে পারবেন তারেক রহমানের উপর কি কি প্রভাব পড়ে। অন্যদিকে জামাতের আমিরের বর্তমান অবস্থা কি। দেশের রাজনীতি এক প্রকার উত্তাল। এই ভিডিওগুলো দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। অনেকে অনেক আলোচনা সমালোচনা করে, অনেক রহস্য উদ্ঘাটন করে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। বিএনপি ও তারেক জিয়াকে জামাত এনসিপির কঠিন জবাব, নজিরবিহীন জবাব দিচ্ছে। তারেককে আর ছাড় দিচ্ছে না জামাত। তারেক নিজেই ভুল করে জামাতের হাতে কার্ড ঠেলে দিয়েছেন, জামাতকে সুযোগ করে দিচ্ছেন। জামাত জিত, তারেক যত কথা বলে বিএনপির ভোট তত কমে। জামাত তারেকের বিরুদ্ধে, ব্যক্তি তারেকের বিরুদ্ধে কোনো সমালোচনা করেনি, কখনো করেনি, দেখাতে পারবেন না। সাংগঠনিকভাবে জামাত বা আমিরে জামাত কোনোদিন তারেককে ইঙ্গিত করে একটা নেতিবাচক কথা বলেছেন, কেউ দেখাতে পারবেন না। কিন্তু এবার আর ছাড় নয়, এবার আমিরে জামাত নিজেই মুখ খুলেছেন। এনসিপি এবার সিরিয়াস হয়েছে। আমি একটা কথা বলি, অচিরেই ওবায়দুল কাদের, যেরকম ওবায়দুল কাদের শিক্ষিত মানুষ, অনেক পড়াশোনা জানাশোনা লোক, অনেক কিছু জানতেন, জ্ঞানী লোক। আমি ওবায়দুল কাদের সম্পর্কে ভালোভাবে জানি, তাকে চিনি, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, ভালোভাবেই জানি। তো ওবায়দুল কাদেরকে জনগণ কাউয়া কাদের বলতো। এরকম তারেক রহমানকেও নতুন কোনো বিশেষণ জনগণ দিতে পারে। অবশ্য অলরেডি একটা পেয়েছিল, কিন্তু এখন তারেক রহমান যে লেভেলে যাচ্ছেন, কাউয়া কাদের শাহ শাহ উ আ এরকম একটা কিছু দিতে পারে। জাস্ট ওয়েট এন্ড সি, এটা জনগণ দিবে, এটা আমাদের হাতে না ভাই। এটা জেনজি পারে কোন একটা বিষয়ে ট্রেন্ডিং এ নিয়ে যেতে। কাউয়া কাদের ড্যাশ ড্যাশ তারেক, এরকম। তো দর্শক, জামাত যেহেতু মুখ খুলেছে, আমিরে জামাত যাকে ইঙ্গিত করে বলেন, মনে রাখবেন যে কোটি মানুষ তাকে ইঙ্গিত করে বলবে। কারণ আমিরে জামাত কোটি কোটি ভোটারের রাহবার, কোটি কোটি মানুষের কণ্ঠস্বর, কয়েক কোটি মানুষের কণ্ঠস্বর এখন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অতএব আমিরে জামাত বলবেন, পুরো জাতি সেটা বলবে। তা আমিরে জামাত কি করেছেন দেখেন। কেউ কেউ বসন্তকালে আইসা কুহুকু ডাক শুরু করে। কে? তারেক রহমান, সারা জীবন খবর নাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও আপনার খবর নাই, আপনি লন্ডনে আইসে জীবন যাপন করেছেন। আর এখন বসন্তকালে এসে, ক্ষমতা আসার আগ মুহূর্তে এসে কুহুকু করেন না কাকা করেন? কুহুকু তো একটু ভদ্র, মানে এখানে ওই যে তারেক রহমান কাউয়া, তা কাউয়ার চাইতে ডাহুক তো একটু ভালো, স্মার্ট প্রাণী, এই জন্য রাহুক বলেছেন মনে হয়। রাহুক তারেক কুহু কুহু করেন, এইসব কুহু কুহু বাংলাদেশে চলবে না। যারা বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে থাকে, জনগণ তাদেরকেই ভোট দিবে। কোন লন্ডনী মুফতিকে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। লন্ডনের ফতোয়ায় বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে বাংলাদেশের ফতোয়ায়। কোন মাজার পূজারীদের কথায় মানুষ শিরক বিদআতের জ্ঞান নেবে না।
জিন্সের প্যান্ট পরে ফতোয়া দিলে সেটা হাস্যকর। ভাবি কয় তুই উড়ি আর কি ভাই যাইস আমরা ভাই যে বেড়াই আইস আমি কিন্তু না ভাবি আগো কইও যাই ভাই তো আইসো কোটা খাইতে যাও দুপুরে খাবারের টাইম অর্থাৎ দিতে চাই না যাইতে। জাতি হিসাবে বাঙালিদের মধ্যে এই অতিথি পরায়ণতাটা আছে, আবার ভক্তিও আছে। আপনি দেখবেন যে যতদিন বেগম খালেদা জিয়া মরহুম তিনি জীবিত ছিলেন, তিনি বিএনপি চেয়ারপারসন ছিলেন। অপরদিকে শেখ হাসিনাও আওয়ামী লীগের চেয়ারপারসন, মানে একদম প্রধান সভানেত্রী হিসেবে আছেন। তো ওনার পরে জনাব তারেক রহমান এবং শেখ হাসিনার পর আসলে কে, প্রশ্ন আসছে। তো শেখ হাসিনার পরে কে কেন আসলো? গেল 2 থেকে 3 দিন আগে আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তো সেই সাক্ষাৎকারে দীর্ঘ আলোচনা ছিল, বাট আমার কাছে যে আলোচনাটা ফোকাসে আসছে যে শেখ হাসিনার যে এরা বা সাম্রাজ্যের বিস্তৃতি ছিল, হাসিনা ভিত্তিক বা শেখ হাসিনা ভিত্তিক যে রাজনীতি বা বলয় ছিল, সেটার শেষ হতে যাচ্ছে। বোঝা নাই? আওয়ামী লীগ যদি কখনো বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে আসে, তাহলে নেতৃত্বে প্রধান ভূমিকায় শেখ হাসিনাকে আর দেখা যাবে না। সজীব ওয়াজেদ জয়ের কথায় এমনটাই ইঙ্গিত মেলেছে। গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার মা আসলে দেশে ফিরতে চান, তিনি অবসর নিতে চান, তিনি বিদেশ থাকতে চান না। তো অভ্যুত্থানের মাধ্যমে তিনি এই মুহূর্তে যখন ভারতে আছেন, তখন বলা হচ্ছে যে আগামীতে আওয়ামী লীগের যারা রাজনীতিতে লিড করবে যদি কখনো ফিরে আসে, তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা আসলে আপনার রাজনীতির পতন মানে রাজনীতি থেকে তিনি অবসর নিতে চাচ্ছেন। তো বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে কিনা? তো জয় বলছে যে অবশ্যই আছে, আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না। আর আমাদের 40 থেকে 50% ভোট আছে এই মুহূর্তে, এটা নাই, অনেক কমে গেছে। তো উনি বলছেন যে আপনার আচ্ছা বলা হচ্ছে যে আপনার মা রাজনীতি থেকে অবসর নেবার কথা ভাবছেন, যদি তিনি কখনো বাংলাদেশে ফিরে যান, তিনি কি আর রাজনীতিতে থাকবেন না? তো সজীব ওয়াজেদ জয় বলছেন না, তার বয়স হয়েছে 78 বছর, এমনিতেই এটা তার শেষ মেয়াদ হতো, তিনি অবসর নিতে চাচ্ছেন। তো তখন প্রশ্ন ছিল যিনি উপস্থাপক, তাহলে এটাকে কি শেখ হাসিনা যুগের সমাপ্তি বলা যায়? জয় বললেন সম্ভবত তাই। তো বাংলাদেশে আওয়ামী লীগকে আগামী দিনে কারা লিড করবে, এটা নিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতেই আলোচনা ছিল যে যে কোনো সময় আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে দিবেন শেখ হাসিনা। তো কার কাছে যাবে? বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক রাজনীতি আছে, বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, তো সেখানে পরিবারের হাতেই যায়। তবে বিএনপির বেলায় আগে থেকেই জনাব মরহুম আরাফাত রহমান কোকো, তিনি আপনার রাজনীতিতে এতটা অ্যাক্টিভ ছিলেন না, ব্যবসা বিভিন্ন নিয়ে ব্যস্ত ছিলেন। তারেক রহমান রাজনীতিতে অ্যাক্টিভ ছিলেন। বাংলাদেশে জামায়াত ইসলামীকে ক্ষমতায় বসানো হবে এবং বাংলাদেশে মাত্র 2টো রাজনৈতিক দল থাকবে, একটি উদারপন্থী আওয়ামী লীগ, আরেকটি কট্টরপন্থী জামায়াত। এই উদ্দেশ্য 2009 সাল থেকে মার্কিন নীতি নির্ধারকদের কাছে থেকে শুনে আসছি, এবং জামায়াতকে সেই যে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে থমাস সার্টিফিকেট দিয়েছিলেন মডারেট ইসলামিক দল বলে, তখন থেকেই তাদের চেষ্টা জামায়াতকে দিয়ে সরকার গঠন করানো। 2024-এর জুলাই সন্ত্রাসে সে কারণেই জামায়াতকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিএনপিকে তখনও তারা ধর্তব্যের মধ্যেই আনেনি। বিএনপির বাইরে জামায়াত ও জামায়াতের অঙ্গ সংগঠনগুলিকে দিয়েই চরম সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইউনূসকে সামনে রেখে মূলত যতভাবে সম্ভব জামায়াতকে ক্ষমতায়ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি জামায়াতের বি টিম হিসাবে এনসিপি তৈরি করা হয়েছে, সঙ্গে এবি টেবি তো আছেই। মজার ব্যাপার হলো, জামায়াতকে যে ক্ষমতায় বসানো হবে তার প্রমাণ হিসেবে আপনারা বিদেশে বসবাসরত ইউটিউবারদের রাতারাতি জামায়াতের পক্ষে বয়ান তৈরি করানোটাকে কি ধরতে পেরেছেন? আর এখন তো ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, আল জাজিরা সবাই একযোগে বলে দিচ্ছে যে কিভাবে জামায়াতকে ক্ষমতায় বসানো হবে, কিভাবে ক্ষমতায় নিয়ে গিয়ে তাদেরকে কন্ট্রোল করা হবে, এবং কথা না শুনলে জামায়াতকে কিভাবে টাইট দেওয়া হবে। পৃথিবীর সবাই বুঝতে পারছে যে জামায়াতকে ক্ষমতায় বসানো হচ্ছে, শুধু বুঝতে পারছে না বিএনপি, কিংবা বুঝতে পারলেও দলটির এখন আর কিছুই করার নেই বলেই মনে হচ্ছে। কিন্তু ক্ষমতায় গিয়ে জামায়াত কি করবে সেটাও এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন। শরিয়া আইন নাকি মার্কিন যুক্তরাষ্ট্র টাইট দেওয়ার ফলে জামায়াত সোজা পথে হাঁটবে? তথাকথিত জুলাই আন্দোলনের পর থেকে যে ঘটনা প্রবাহ শুরু হয়েছে তার পুরোটাই যে নিয়ন্ত্রিত, এবং সকল খেলাই যে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের নিয়োজিত খেলোয়াড়গণ যেমন আলী রিয়াজ, রজার খলিল, আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই খেলেছেন, তাতে সন্দেহ করার কোনো সুযোগ আসলে নেই। শেখ হাসিনার পতন, অন্তর্বর্তী সরকারের উত্থান, নির্বাচন ঘোষণার সময়সূচি সবকিছু একটি মার্কিন ছকের ভেতর বসাতে পারেন চাইলে। হঠাৎ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে জামায়াতকে নিয়ে যে ভাষা, যে টোনে, যে ইতিবাচক ফ্রেম তৈরি হচ্ছে, সেটাই বলে দিচ্ছে যে খেলা কোন দিকে যাচ্ছে। একটি দল যার বাস্তব ভোট ব্যাংক সীমিত, যার সাংগঠনিক শক্তি জাতীয় পর্যায়ে দুর্বল, যাদের রাজনৈতিক ইতিহাস বিতর্কিত, যারা বাংলাদেশের শত্রু, যারা যুদ্ধাপরাধী,
তাদের যদি একযোগে গ্রহণযোগ্য, সংস্কারমুখী, সম্ভাবনাময়, দুর্নীতিমুক্ত ইত্যাদি নানা রকম ইতিবাচক শব্দ দিয়ে শক্তি হিসেবে তুলে ধরা হয় এবং তার জন্য বাংলাদেশে মিডিয়াগুলোকে হায়ার করা হয়, তাহলে সেটা সাংবাদিকতার স্বাভাবিক প্রবাহ নয়, এটা ন্যারেটিভ ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশের 55 বছরের জীবনে একাধিকবার নিষিদ্ধ যুদ্ধাপরাধের অভিযোগে দাগি শরিয়া আইনের পক্ষে অ্যাডভোকেসি করা একটি দল, যারা নারীদের কাজের সময় কমিয়ে সংসারে বেঁধে রাখার পক্ষে, তাদের কথা আলোচনা করছি আমরা। শেখ হাসিনার আমলেও তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়ায় ছিলেন, কিন্তু 2024-এর তথাকথিত গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ছায়ায় তারা শক্তিশালী না, তারাই আসলে সরকারটা চালিয়েছে এতদিন। এখন তাদের প্রচারের মূল সুর দুর্নীতি বিরোধী কথাবার্তা, সামাজিক সংস্কারের কথা, যেন অতীতের কট্টরতা সব মুছে নতুন চেহারা তাদের দেওয়া হয়েছে। কিন্তু এই চেহারা বদলের পেছনে কি সত্যিকারের পরিবর্তন, নাকি আন্তর্জাতিক চাপের ফল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের? ওয়াশিংটন পোস্ট নামের যে পত্রিকাটি, সেই পত্রিকাটিতে যে খবরটি বেরিয়েছে, যে বিশ্লেষণটি বেরিয়েছে, তাতে একটি অডিও বার্তার কথা বলা হয়েছে। সেই অডিও বার্তাতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশ ইসলামিক দিকে যাচ্ছে, জামায়াত ভালো করবে, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। এই চায়ের মধ্যে লুকিয়ে আছে একটি কৌশল। তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না। দে ডু নট মডারেট দ্য স্টেট, they seek to reshape it in their own image. তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে এবং দেশ থেকে বহুত্ববাদের, মানে বিভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণের লোক যে একটা দেশে থাকবে, সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে। ভারতের দিল্লিতে শেখ হাসিনা আজ অনলাইনে বা অফলাইনে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হবেন কিনা তা নিয়ে যখন কৌতূহল তুঙ্গে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে একরকমের প্রত্যাশার জোয়ার, তখন ভারতের প্রথিতযশা সাংবাদিক শেখর গুপ্তের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না। একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং বৈধ হতে হলে, ফ্রি, ফেয়ার এবং লেজিটিমেট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে। বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে, নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে, ডিস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন, এভাবে ভোট হতে পারে না। শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত, তাহলে তারা ব্যাপক সমর্থন পেত, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো এবং ঠিক সে কারণেই দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে। এবং তিনি মনে করিয়েছেন যে যেই ইউনূস একটা ভোটও কোনোদিন বাংলাদেশের জনগণের কাছ থেকে পায়নি, সেই ইউনূসই বাংলাদেশের পুরো মানে আইনি কাঠামো, সাংবিধানিক কাঠামো পুনর্লিখন করেছে। মানে ওই যে জুলাই সনদের কথা বলছেন শেখ হাসিনা, যার ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখ। দর্শক, আগামী নির্বাচন নিয়ে বেশ মাঠটা জমে উঠেছে। গতকালকে থেকে প্রচারণা শুরু হয়েছে। বিশেষ করে বড় দুইটি জোট, বিএনপি জোট এবং জামাত জোট, তারা উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। গতকালকে ওয়াশিংটন পোস্ট জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্কের কথা বলে চাঞ্চল্যের সৃষ্টি করে দিয়েছে। সেখানে বিএনপির একটু চিন্তিত হওয়ার একটা ব্যাপার রয়েছে। সেরকম একটা মুহূর্তে ভারতীয় একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, তারা একটা চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জামাতের অভ্যন্তরে ঢুকতে পেরেছে বলে দাবি করছে এবং জামাতের অভ্যন্তরে, জামাতের একেবারে ঘরের খবর বের করে নিয়ে এসেছে এবং সেই ঘরের খবর বের করে এনে তারা দাবি করছে যে জামাত ইন্টারনাল যে জরিপ, সেই জরিপে কতটা আসনে তারা বিজয়ী হচ্ছে সেটা তারা জানতে পেরেছে এবং কতটা আসনে জামাত বিজয়ী হতে পারে, হাড্ডাহাড্ডি লড়াই করবে, সেই সংখ্যাও বের হয়ে এসেছে। এবং সেই সংখ্যা যদি সত্য হয় তাহলে ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট নিয়ে আপনার চোখে সন্দেহ তৈরি হতে পারে। নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে তারা জামাতের অভ্যন্তরীণ রিপোর্ট তাদের হাতে পেয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই তারা দাবি করছে এবং স্পষ্ট করে বলছে যে এতটা আসনে জামাত বিজয়ী হবে। তাদের ইন্টারনাল রিপোর্ট, ইন্টারনাল গবেষণা, সেই গবেষণা সেল সেটা বলছে। চলুন একটু জেনে দেখি জামাত আগামী নির্বাচনে কতটা আসনে বিজয়ী হতে চলেছে বলে তারা নিজেরা মনে করছে।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এইখানে তারেক রহমানের বিষয় নিয়ে কথা হয় এবং বিএনপি যে বিভিন্ন পদক্ষেপ বা জামাত যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এগুলো নিয়ে কথা হয়। গাইজ, জামাতের এই বিভিন্ন পদক্ষেপ নিয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।